নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো, গল্পটি নাম বেনেটির জঙ্গলে, লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। তাহলে চলো আর দেরি করব না, গল্পটা শুরু করি। অনেক বছর আগের কথা। তখন আমি সরকারের কৃষি বিভাগের সঙ্গে যুক্ত। আমার কাজ ছিল গাঁয়ে গাঁয়ে ঘুরে চাষাবাদের তদারক করা, চাষের ব্যাপারে চাষিদের কোনো অসুবিধা হচ্ছে কি না দেখা। কোনো অঞ্চল থেকে হয়তো খবর এলো ধান গাছ সেরকম বাড়ছে না, কিংবা পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে, নয়তো নারকেল গাছে ফল ধরবার আগেই ঝরে পড়ছে, বেগুনে কালো কালো দাগ হচ্ছে, পোকায় পাট গাছ খতম করে দিচ্ছে। অমনি আমাকে ওষুধ বিশুধ নিয়ে ছুটতে হতো সে অঞ্চলে। নিজের চোখে সব দেখে ব্যবস্থা করতে হতো। কাজটা আমার খুব ভালো লাগতো। যাওয়া আসা দৌড়ঝাঁপে কষ্ট হয়তো একটু হতো, কিন্তু বয়স কম থাকার জন্য সেসব কষ্ট আমার গায়েই লাগতো না। সত্যি কথা বলতে কি, দিল্লি, আগ্রা, পুরী, হরিদ্বারের চেয়ে এই সব গাঁও অঞ্চলে ঘুরে বেড়াতে আমার ভালোই লাগতো। এই সব জায়গায় গেলে আমার দেশ আর দেশের মানুষকে ভালোভাবে চিনতে পারা যায়। তাছাড়া আমি গেলে চাষি মহলে একটা আনন্দের ঢেউ বয়ে যেত। কে আমাকে কি খাওয়াবে তাই নিয়ে প্রতিযোগিতা। কেউ মুড়ি আনতো, কেউ গুড়, কেউ বা আবার ক্ষেতের শাকসবজি, ফল পাকুড়ি। চলে আসবার সময় সবাই দল বেঁধে আমাকে জিপে তুলে দিত, কিংবা আসতো বাসের রাস্তা পর্যন্ত। এ চাকরিও একদিন ছেড়ে দিলাম। কেন দিলাম সেই কথাটাই তোমাদের বলি। হঠাৎ আতাপুর থেকে খবর এলো সেখানকার চাষিরা মাথায় হাত দিয়ে পড়েছে। লাউ গাছে ফল হয়েই শুকিয়ে যাচ্ছে, ফল ধরছে না। আতাপুর লাউয়ের জন্য বিখ্যাত, যেমন আকার তেমনি স্বাদ। এই লাউ শহরে প্রচুর চালান আসে তানপুরা তৈরির জন্য। শরীরটা ভালো যাচ্ছিল না। কদিন আগে জ্বর থেকে উঠেছি, এখনও বেশ দুর্বল, কিন্তু উপায় নেই। আতাপুরের চাষিদের বিপদে পাশে গিয়ে দাঁড়াতেই হবে। আরও এক অসুবিধা হলো, আমাদের অধীনে 3টি জিপ, 2টো গেছে নবদ্বীপ আর বীরভূমের দিকে, বাকি যেটা আছে সেটা অচল। ইঞ্জিন মেরামতের কাজ চলছে। অগত্যা বাসে যাওয়াই ঠিক করলাম। তার আগে কৃষি বিষয়ের বইগুলো পড়ে নিলাম। কেন অকালে লাউয়ের ফুল ঝরে যাচ্ছে, কিছু ওষুধপত্র ব্যাগে ভরলাম। অশুভক্ষণেই বোধহয় যাত্রা শুরু করেছিলাম। মাইল 25-26 গিয়েই বাস থেমে গেল। আর এগোবার উপায় নেই। সামনে কয়াল নদী। অন্য সময়ে এই নদী সরু রুপোলি সুতোর মতন পাশে পড়ে থাকে, ছোট একটা কাঠের পুল। এখন কয়ালের অন্য রকম চেহারা। কি তার গর্জন! এপার ওপার দেখা যায় না, কাঠের পুলের চিহ্ন নেই। নেমে দাঁড়ালাম। এখন উপায়? পাশে একটা টিনের চালা ছিল, চায়ের দোকান। সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম গত 3 দিন ধরে এ এলাকায় একটানা বৃষ্টি হয়েছে, মাত্র আজ সকালে থেমেছে। ফলে আশেপাশের নদীনালা কুল ঝাঁপিয়ে গাঁয়ের মধ্যে ঢুকে গেছে। চাষবাস সব নষ্ট।
অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু জমিতে আশ্রয় নিয়েছে। সর্বনাশ! এখন কি উপায় হবে? এতটা পথ এসে ফিরেই বা যায় কি করে? চায়ের দোকানের লোকটিকে জিজ্ঞাসা করলাম, ভাই, আতাপুরের অবস্থা কি? লোকটা মাথা চুলকে বলল, আতাপুরের খবর ঠিক জানি না, তবে গাঁটা একটু উঁচু জমির ওপর, বোধহয় বন্যার জল ঢোকেনি। আতাপুরে যাব কি করে? কেন, নৌকা করে বল্লভডাঙ্গা চলে যান, সেখান থেকে পায়ে হাঁটা রাস্তা আছে। রায়চণ্ডী হয়ে আতাপুর। তবে পথে জল পড়বে কি না জানি না। ঠিক করলাম বরাত ঠুকে রওনাই হব। আকাশের অবস্থা খুব ভালো নয়। বৃষ্টি থেমেছে বটে, তবে আকাশ জুড়ে কালো মেঘ ঘোরাফেরা করছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তার ওপর ফিরে যাবার রাস্তাও বন্ধ। বাস ফেলে রেখে ড্রাইভার আর কন্ডাক্টর সরে পড়েছে। সামনে দেখলাম কয়ালা নদীতে গোটা তিনেক নৌকা পারাপার করছে। ব্যাগ কাঁধে ফেলে একটা নৌকায় চেপে বসলাম। মিনিট 20 মধ্যেই ওপারে বল্লভডাঙ্গা পৌঁছে গেলাম। রায়চণ্ডী পর্যন্ত অনেকেই সঙ্গী হলো। তারপর আতাপুরের রাস্তায় আমি একলা। মনে হলো এদিকে বন্যার প্রকোপ বেশি নেই, কিন্তু আতাপুরের কাছাকাছি গিয়েই দেখলাম দুপাশে জলের স্রোত, ক্ষেত খামার সব জলের তলায়। দুপাশের বাড়ি খালি, লোকজন সব সরে গেছে। গাঁয়ের মাঝখানে কৃষি বিভাগের বাড়ি, একতলায় অফিস, দুতলায় থাকার ব্যবস্থা। আমি এলে দুতলাতেই থাকি। অফিসের সামনে গিয়ে যখন পৌঁছালাম তখন অন্ধকার নেমেছে। চারিদিকে ব্যাঙ আর তক্ষকের ডাক। ব্যাগ থেকে টর্চ বের করে দরজার ওপর আলো ফেললাম। দরজায় বিরাট তালা ঝুলছে। সর্বনাশ! এখানে রাতটা কাটাবো কোথায়? ব্যাগের মধ্যে পাউরুটি, কলা এনেছিলাম, তাও শেষ হয়ে গেছে। আশেপাশের বাড়ি বন্ধ। লোকের আশ্রয়ের জন্য যে যেখানে পেরেছে পালিয়েছে। যদিও আতাপুর গ্রামটা উঁচু জায়গায়, তবুও জোর করে কিছু বলা যায় না। বন্যার জল বাড়লেই গ্রামে ঢুকে পড়বে। নিরুপায় হয়ে এদিক ওদিক দেখলাম, কোথাও কেউ নেই। রাতটা হয়তো অভুক্ত অবস্থায় কৃষি অফিসের বারান্দাতেই কাটাতে হবে। সেটাও মোটেই নিরাপদ নয়। কিছুটা এগোতেই নজরে পড়ল পাশের একটা কুঁড়ে ঘর থেকে আলো দেখা যাচ্ছে। তার মানে লোক আছে ভেতরে। এগিয়ে গিয়ে বললাম, কে আছো? বাইরে এসো। দীর্ঘ একটা ছায়া। কাছে আসতে লণ্ঠনের আলোয় চিনতে পারলাম তিলক, কৃষি অফিসের বেয়ারা। সকলের ফাই ফরমাস খাটে। ধরে প্রাণ এলো। তিলকের কাছে নিশ্চয়ই অফিসের চাবি আছে। বাইরে রাত কাটাতে হবে না। জিজ্ঞাসা করলাম, আমার চিঠি তোমরা পাওনি? তিলক ক্ষণক্ষণে গলায় উত্তর দিল, না, আর চিঠি? চারিদিকে যা ব্যাপার, পিয়নই আসছে না কদিন ধরে। চিঠি বিলি করবে কে? দাও, অফিস ঘরের চাবিটা দাও। চাবি তো সুনন্দবাবুর কাছে, তিনি চাবি দিয়ে চলে গেছেন। চলে গেছেন? কোথায়? তার বাড়ি নন্দীপুর। নন্দীপুরে সুনন্দবাবুর বাড়ি তা জানতাম। আতাপুর আর নন্দীপুর পাশাপাশি গ্রাম, মাঝখানে 2.5 মাইল। 2.5 মাইল পথ হয়তো বেশি নয়, কিন্তু দু গ্রামের মধ্যে ঘন জঙ্গল। এপাশে শ্মশান,
দিনের বেলা খুব প্রয়োজন না হলে সে জঙ্গলে কেউ ঢোকে না। বছর খানেক আগে সুনন্দবাবুর সঙ্গে একবার তার বাড়ি গিয়েছিলাম, কিন্তু সে দিনের বেলা। তাও দেখেছি ঝুপসি অন্ধকার। তিলকের কুঁড়ের যা অবস্থা, তাতে রাত কাটানোর প্রশ্নই ওঠে না। একমাত্র উপায় নন্দীপুর চলে যাওয়া। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলো রয়েছে, পথ চলতে অসুবিধা হবার কথা নয়। তিলককে তাই বললাম, তাহলে আমি নন্দীপুরেই চলে যাই এই রাতে। এছাড়া আর উপায় কি? এখানে থাকবো কোথায়, খাবো কি? তা অবশ্য ঠিক, চলে যান রাম নাম করতে করতে। রাম নাম করতে হবে কেন? মাঝখানে শ্মশান পড়বে তো, তাই। অপদেবতাদের উপদ্রব, তাই বলছি। ভূতের ভয় আমার কোনো কালেই ছিল না, কাজেই সেদিক থেকে কোনো অসুবিধা নেই। একমাত্র ভয় ছিল দুর্বৃত্তদের। কিন্তু দুর্বৃত্তরা আমার কী বা নেবে? হাতঘড়ি, টর্চ আর সামান্য কিছু টাকা, এসব ভেবে কোনো লাভ নেই। নন্দীপুর যাওয়া ছাড়া আমার আর অন্য পথ ছিল না। 2.5 মাইল পথ যেতে বড় জোর 2.5 ঘন্টা লাগবে। একবার সুনন্দবাবুর বাড়ি গিয়ে পৌঁছাতে পারলে আহার আশ্রয় 2 মিলবে। ব্যাগটা কাঁধে ফেলে চলতে শুরু করলাম। পথ যতটা সহজ হবে ভেবেছিলাম ততটা হলো না। একেবারে অন্ধকার বন, বটে, পাকুড় আর অশ্বত্থের জটলা। গাছ থেকে বিরাট বিরাট সব ঝুড়ি নেমে জায়গাটা অন্ধকার করে রেখেছে। চাঁদের আলো গাছের পাতায় ঢাকা পড়ে গেল। টর্চ জ্বাললাম। পায়ে চলা সরু পথ। ভূত পেতের ভয় হয়তো করি না, কিন্তু সাপ খোপের উপদ্রব তো আর উপেক্ষা করতে পারি না। সাবধানে এদিক ওদিক দেখে এগোতে লাগলাম। একমাত্র ভরসার কথা, হাঁটু পর্যন্ত গামবুট ঢাকা, ছোবলে বিশেষ ক্ষতি হবে না। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি এখানেই শেষ নয়, এর পরের পার্টটা নিয়ে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার সঙ্গে থেকো, যাতে আমি আরও নতুন নতুন গল্প বানানোর উৎসাহ পাই। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।